ভৌত আলোক বিজ্ঞানের এমসিকিউ জ্ঞানমূলক আর অনুধাবনমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তো প্রথমেই অপবর্তন এই ব্যাপারটা নিয়ে একটু ফিল দিতে চাই। অপবর্তন ব্যাপারটা কি? ধরো একটা আলোক উৎস আছে, একটা লাইট আছে, আর এখানে একটা দেয়াল আছে। দেয়ালের মাঝখানে আমরা একটা ছিদ্র রেখেছি। তাহলে কি হওয়ার কথা? দেয়ালের মাঝখানের ছিদ্র দিয়ে আলো যাবে, আলো যাওয়ার পর শুধু ওই অঞ্চলটা আলোকিত করবে। তাহলে আমরা শুধুমাত্র যেখানে ছিদ্র আছে ওই বরাবর আলো যেতে দেখব এবং ওইখানে আলোকিত হওয়ার কথা ছিল। তাহলে এটাই নর্মালি হওয়ার কথা, কিন্তু দেখা যায় শুধুমাত্র যেখানে ছিদ্র আছে সেখানে আলোর পাশাপাশি যেখানে অন্ধকার হওয়ার কথা ছিল সেখানেও কিছুটা আলো পাওয়া যাচ্ছে, সেখানেও কিছুটা আলো পাওয়া যাচ্ছে, অল্প অল্প আলো পাওয়া যাচ্ছে। যেখানে অন্ধকার হওয়ার কথা ছিল, অন্ধকার কেন হওয়ার কথা ছিল? কারণ এখানে একটা দেয়াল আছে কিংবা প্রতিবন্ধক আছে, এখানে একটা আলো যেতে না পারে মতো প্রতিবন্ধক আছে, দেয়াল আছে, আলো তো এখানে যেতে পারছে না। তাহলে আলো যদি যেতে না পারে এখানে আলোকিত হওয়ার কথা না, কিন্তু দেখা যাবে এখানেও কিছুটা আলো পাওয়া যাচ্ছে, এখানেও অল্প আলো পাওয়া যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা আইডিয়া করতে পারি আলো যাওয়ার সময় আলো এখানে বেঁকে গেল, আলো বেঁকে গেল, আলো বেঁকেও এখানে পৌঁছালো, যার কারণে ওইখানে আলোকিত হয়ে গেল। আমরা এটা ধারণা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? আলো যখন কোনো একটা প্রতিবন্ধক কিংবা কোনো একটা ছিদ্র দিয়ে যাবে তখন আলো বেঁকে যাচ্ছে। বেঁকে যাওয়ার পর যেখানে অন্ধকার হওয়ার কথা ছিল, যেখানে ছায়া পড়ার কথা ছিল, সেখানে আলো প্রবেশ করেছে। এটাকে আমরা বলছি অপবর্তন। অর্থাৎ আলো বেঁকে যাওয়া, আলো বেঁকে যাওয়া, আলো বেঁকে যাওয়ার কারণে অন্ধকারও আলো দেখতে পাবো, এটাকে বলছি অপবর্তন। তাহলে অপবর্তনের সংজ্ঞাটা দেখো, কোনো প্রতিবন্ধক, ওই যে দেয়াল, এর কিনারা কিংবা ধার ঘেঁষে, তাহলে কোনো একটা দেয়ালের কিংবা কোনো একটা বস্তু প্রতিবন্ধকের ধার কিংবা কিনারা ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলে আলো বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর অপবর্তন বলে। তার মানে বলছে কোন একটা প্রতিবন্ধক বা দেয়ালের কিনারা বা ধার ঘেঁষে যাওয়ার সময় কিংবা একটা ছিদ্র দিয়ে যাওয়ার সময় আলো বেঁকে গিয়ে জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে, অর্থাৎ যেখানে ছায়া থাকার কথা ছিল সেখানে আলো বেঁকে গিয়ে প্রবেশ করে আলোকিত করে দিচ্ছে। এই ব্যাপারটাকে আমরা বলছি অপবর্তন। তাহলে অপবর্তন বলতে আলো যাওয়ার সময় বেঁকে যাবে, ফলে যেখানে ছায়া হওয়ার কথা ছিল, অন্ধকার হওয়ার কথা ছিল, সেখানে আলো দেখা যাবে। এটা হচ্ছে অপবর্তন। এখন আমরা দেখব ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের মধ্যে পার্থক্যটা কি, এবং এখান থেকে এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলক আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমাদের একটু আগে আমরা দেখেছি এটা আলোকউৎস, আর এটা হচ্ছে যেখানে আলোটা পড়ছে সেটা হচ্ছে পর্দা। তাহলে আলোকউৎস এবং পর্দা এর মাঝখানে একটা ডিস্টেন্স আছে। এই আলোকউৎস এবং পর্দার ডিস্টেন্সটা যদি সসীম হয় তাহলে কার কার মাঝখানের ডিস্টেন্স বলা হচ্ছে? আলোকউৎস। আচ্ছা, আরেকটা হচ্ছে পর্দা। আলোকউৎস এবং পর্দার যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বটা যদি আমার সসীম হয় তাহলে সেটা হবে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আর যদি সেটা অসীম হয়, আমি সংক্ষেপে লিখেছি, যদি অসীম হয় তাহলে সেটা হবে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তার মানে যদি আমরা আমাদের উৎস এবং পর্দাকে কাছাকাছি দূরত্বে রাখি তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেনেল। আর যদি আমরা পর্দা এবং উৎসকে অনেক দূরে রাখি, অসীম দূরত্বে রাখি, তাহলে সেটা হবে ফ্রনহফার। এটা মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে, ফ্রেনেলে শব্দ কম আর ফ্রনহফারে শব্দ বেশি। তাহলে যেখানে শব্দ বেশি, যেখানে বর্ণ বেশি সেটা হচ্ছে অসীম, আর যেখানে বর্ণ কম আছে সেটা হচ্ছে সসীম। তাহলে আমরা মনে রাখবো এভাবে, ফ্রেনেল, ফ্রনহফার। কোন শব্দটা বড়, কোন শব্দে বর্ণ বেশি? ফ্রনহফার। যেটা বড় সেটা অসীম, আর যেটা ছোট সেটা সসীম। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যদি আমাদের ডিস্টেন্সটা সসীম হয় তাহলে সেক্ষেত্রে তরঙ্গ মুখ যেটা আছে, সেই তরঙ্গ মুখ বা তরঙ্গ রশ্মি বলতে পারো, তরঙ্গ মুখ হবে গোলীয় অথবা সিলিন্ডার আকার। গোলীয় বা সিলিন্ডার আকার। সিলিন্ডারের বাংলা হচ্ছে বেলনাকৃতি, তাই অনেক সময় বেলনাকৃতিও লেখা থাকতে পারে।
সো বেলনাকৃতি ওই যে আমাদের মারা যে রুটি বানায়, রুটি বানানোর রুটিকে বানানোর সময় যেটা দিয়ে আমরা রুটিকে কি করি বলো তো, রুটির উপর যেটা দিই সেটা হচ্ছে বেলন। সো এটা দেখতে সিলিন্ডারের মতো। সো বেলনাকৃতি কিংবা সিলিন্ডার কিংবা গলীয় হবে। আমরা আপাতত বেলনাকৃতিটা মুছে দিচ্ছি, তবে মনে রেখো সিলিন্ডারের বাংলা কিন্তু বেলন। এবং এই ক্ষেত্রে আলোক রশ্মিগুলো কেমন হবে? আলোক রশ্মি অভিসারীয় হতে পারে, অপসারীয় হতে পারে। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আলোক উৎস থেকে আমাদের তরঙ্গটা ছড়ায়, কোনো একটা বিন্দু থেকে যখন কোনো কিছু ছড়িয়ে যাওয়া সেটাকে আমরা বলছি অপসারী। আর যদি সব এসে একটা বিন্দুতে মিলিত হয়ে গেলে সেটা হচ্ছে অভিসারী। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছড়াচ্ছে, সেজন্য এটা অপসারী হবে। আলোক রশ্মি অপসারী, তবে অভিসারীও হতে পারে, সেটা লেন্সের ব্যবহারের উপর ডিপেন্ড করে। অধিকাংশ ক্ষেত্রে অপসারী হয়, তাই আমাদের সঠিক অ্যান্সার হবে অপসারী বেশি সঠিক হবে। আর এই ক্ষেত্রে যেহেতু অসীম, আমরা জানি অসীম দূরত্বে আলোক রশ্মি কী হয়? অসীম দূরত্বে তরঙ্গমুখটা হয় সমান্তরাল, তরঙ্গমুখটা হয় সমতল এবং আলোক রশ্মিগুলো হয় সমান্তরাল। আলোক রশ্মি সমান্তরাল হয়, সমান্তরাল। ওকে, তাহলে যেহেতু আমাদের আলোক উৎস এবং পর্দা হচ্ছে অসীম দূরত্বে, অনেক দূরে, তাহলে এখানে আমার তরঙ্গমুখটা হবে সমতল, অনেক দূরে। তরঙ্গমুখ কেন সমতল সেটা এভাবে দেখানো যায়। দেখো প্রথম দিকে যত আমার আস্তে আস্তে তরঙ্গমুখগুলো দেখো অনেকটা সমতলের রূপ নিচ্ছে। তাহলে যত আলোক উৎস থেকে, ধরো এটা একটা আলোক উৎস থেকে পর্দা যত দূর হবে তত আমার আস্তে আস্তে তরঙ্গমুখগুলা গলীয় থেকে কি হয়ে যাচ্ছে? সমতল হয়ে যাচ্ছে। এবং আলোক রশ্মিগুলো আর মিলিত হবে না কিংবা ছড়াবে না, মনে হবে যেন আলোক রশ্মিগুলো সমান্তরাল। দেখো এই যে একটার সাথে একটা সমান্তরাল মনে হচ্ছে। তাহলে যদি আমাদের আলোক উৎস এবং পর্দা অসীম দূরত্ব হয়, সেক্ষেত্রে তরঙ্গমুখগুলো হয় সমতল এবং আলোক রশ্মি সমান্তরাল হয়। চলো আমরা একটু বোর্ড পরীক্ষা আসা দুটো প্রশ্ন দেখে নিই। একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে কোনটা সঠিক? ফ্রেনেল যখন হবে সেটা হবে সসীম, আর সসীম হলে সেখানে আমরা গলীয় দেখতে পাবো, এবং সসীম হলে অপসারী হবে, অপসারী এবং গলীয়। সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপসারী গলীয়। আর যখন আমাদেরকে বলবে ফ্রন হপার হচ্ছে শব্দ বেশি, এখানে শব্দটা বড়, বর্ণ বেশি, তার মানে এটা হবে আমাদের অসীম হবে। অসীম হওয়ার কারণে সেখানে আমরা সমতল দেখতে পাবো, সমান্তরাল দেখতে পাবো। তাহলে এটা হবে সমান্তরাল এবং সমতল, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি ফ্রেনেল এবং ফ্রনহপার থেকে প্রশ্ন আসলে তোমরা পারবে।